আসসালামু আলাইকুম। লার্নার্স ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি শাহরিয়ার রিপন আজকের সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমাদের পার্সোনাল লাইফ কিংবা কর্পোরেট লাইফে প্রায়শই স্ট্রেসের উপর দিয়ে যেতে হয়। নানা ধরনের চাপে থাকতে হয় আমাদেরকে। শিক্ষার্থীদের যেমন পড়াশোনার চাপ, অভিভাবকদের নানা ধরনের চাপ, হাউসওয়াইফদের বাড়ির কাজ ম্যানেজ করার চাপ, অফিসে বসের চাপ, বিভিন্ন ধরনের চাপ আমরা প্রতিনিয়তই ফেস করে থাকি। আমরা আজকে এই বিষয় নিয়েই ক্ষুদ্র পরিসরে আলোচনা করব। আমরা জানবো স্ট্রেস কি, চাকরির ক্ষেত্রে কোন কোন ধরনের স্ট্রেস ফেস করি আমরা, কি কি কারণে আমরা স্ট্রেস ফিল করি, স্ট্রেসের সিমটম বা নমুনাগুলো কী কী, কীভাবে বুঝবো কেউ স্ট্রেসে আছেন কি না, এবং শেষে আমরা আলোচনা করব কিভাবে এই স্ট্রেসকে ম্যানেজ করা যায়, দূর করা যায়। স্ট্রেস আসলে কি? স্ট্রেস হচ্ছে শারীরিক বা মানসিক রিয়াকশন বা প্রতিক্রিয়া। এটা এমন একটা শারীরিক বা মানসিক বিষয় যা শারীরিক, মানসিক বা আবেগের কারণে সৃষ্টি হয়ে থাকে। স্ট্রেস বিভিন্ন কারণেই হতে পারে, যেমন অসুস্থতাজনিত কারণে, পরিবেশগত কারণে, সামাজিক কারণে কিংবা মানসিক কোনো কারণে। একটি বিষয় বলতে পারি, নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত কোনো চাপ, কোনো চাপ আসলেই অনেক উপকারীও বটে। আহ, এ একটা পর্যায় পর্যন্ত এটা কাজের সুফলতা বয়ে আনে। যেমন ধরুন, দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেন তাদের সকলেরই একটা চাপ থাকে। এই চাপের ফলেই কিন্তু সবাই ভালো পারফর্ম করে থাকে। তবে আবার এটাও মনে রাখতে হবে যে এই স্ট্রেস বা চাপ একটা নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলেই বিপদ। এবার আসি চাকরির ক্ষেত্রে একজন ব্যক্তি কি কি কারণে স্ট্রেস ফিল করে। চাকরির ক্ষেত্রে যখন একজন ব্যক্তিকে তার সামর্থ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হয়, কিংবা ব্যক্তিকে কাজের আনুষঙ্গিক বিষয়ক পর্যাপ্ত সাপোর্ট না দেওয়া হয়, অথবা নানাভাবে তাকে হেনস্থা করা হয়, কিংবা ব্যক্তিকে কাজের বিনিময়ে ন্যায্য মজুরি বা সম্মান না দেওয়া হয়, তখন ওই ব্যক্তি কাজ করতে গিয়ে স্ট্রেস ফিল করে। এই স্ট্রেসটা হতে পারে মানসিক স্ট্রেস কিংবা শারীরিক স্ট্রেস। তো আমরা স্ট্রেসের সুনির্দিষ্ট কিছু কারণ তুলে ধরতে পারি, যেমন অতিরিক্ত কাজের জন্য, যেমন অর্থাৎ ওয়ার্ক ওভারলোডের কারণে। অনেক প্রতিষ্ঠানই আছে যেখানে দেখা যাবে দুইজনের কাজ একজনকে দিয়েই করানো হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই স্ট্রেস অনেক 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 গুণে বেড়ে যায়। প্রয়োজনের চেয়ে কম সময়ে কাজ শেষ করার চাপ, যেমন ধরুন আপনার বসে একটা মিটিংয়ে বসে সেখান থেকে আপনাকে ডেকে বলল যে কাল থেকে তো রমজান শুরু, আমরা স্টাফদের ইফতার করাতে চাই, এখনই একটা প্রপোজাল রেডি করে নিয়ে আসেন। কিন্তু আপনি যখন প্রপোজালটা রেডি করতে যাবেন তখন আপনাকে বেশ কয়েকটা বিষয়ে ভাবতে হবে, যেমন আপনাকে মেনু ঠিক করতে হবে, বাজার দর যাচাই করতে হবে, তারপর না একটা প্রপোজাল আপনি সাবমিট করতে পারবেন। এসবের জন্য অবশ্যই একটা সময়ের প্রয়োজন। যখনই আপনাকে এই সময়টাই দেয়া হবে না, তখনই আপনার স্ট্রেস হাজার গুণ বেড়ে যাবে। এটাই স্বাভাবিক। সুপারভাইজারের অদক্ষ সুপারভিশন কিংবা পক্ষপাতিত্বমূলক আচরণের কারণেও কর্মক্ষেত্রে স্ট্রেস বেড়ে যায়। লেক অফ সেলফ কন্ট্রোল, যেটা আমরা বলি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেও অনেক সময় স্ট্রেস ফিল করতে হয়। আসলেই আমরা অনেক সময় আমরা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারি না, নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, যার দরুন অনেক স্ট্রেসের মধ্যে পড়তে হয়। অথরাইজেশনের সংকীর্ণতা বা ঘাটতি, যাই বলি না কেন আমরা, ধরুন না আপনাকে সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হলো একটা কাজ নিয়ে, কিন্তু ওই কর্মকর্তা আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে রাজি নয়। তিনি চাচ্ছেন আপনার ডিপার্টমেন্ট বা ডিভিশনের হেডের সাথে কথা বলতে, অর্থাৎ আপনার বসের সাথে কথা বলতে, কিন্তু আপনার বস কি করছে যে উনি সেখানে কথা বলতে রাজি না, অর্থাৎ আপনাকে বাধ্য করছে যে আপনাকেই কাজটা করতে হবে। তো এরকম সিচুয়েশনে আপনার মানসিক স্ট্রেসের ফেস করতে হয়, এটা স্বাভাবিক। আরেকটা বড় স্ট্রেস হচ্ছে চাকরি হারানোর ভয়। কোনো কর্মীর মধ্যে যদি চাকরি হারানোর ভয় থাকে, তাহলে কর্মী অটোমেটিক স্ট্রেসে থাকে এবং কর্মস্পৃহা, আগ্রহটা অনেক কমে যায়। বর্তমান সময়ে কোভিড কোভিড প্যান্ডামিকের কারণে অনেক দক্ষ শ্রমিককেও
অনেক দক্ষ কর্মীকেও অনেক অর্গানাইজেশন ছাঁটাই করে ফেলছে। ফলে বাকি যারা কর্মক্ষেত্রে কাজ করছে তারাও কিন্তু এক ধরনের স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যক্তিগত দুশ্চিন্তা থাকলেও সেটা কর্মক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলে। হ্যাঁ, প্রযুক্তিগত বিষয়ে অপারদর্শিতা। অনেকেই আছেন আধুনিক প্রযুক্তির সাথে তাল মেলাতে পারেন না, যার ফলে এক ধরনের স্ট্রেস ফিল করে থাকেন। আচ্ছা, আমরা এবার একটু আসবো স্ট্রেসের সিমটমগুলো কি 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 দেখলে আমরা বুঝতে পারবো যে কেউ একজন স্ট্রেসের মধ্যে আছেন। বেশ কিছু শারীরিক উপসর্গ দেখা যায়, যেমন মাথা ব্যথা, আলসার, হজম সমস্যা, রক্তচাপ, ঘুমের সমস্যা। এই ধরনের শারীরিক উপসর্গগুলো দেখলেও আমরা বুঝতে পারবো যে ওই ব্যক্তি স্ট্রেসের মধ্যে আছেন। মানসিক উপসর্গ, কিছু মানসিক উপসর্গ আছে, যেমন দুশ্চিন্তাগ্রস্ত, মানসিক অস্থিরতা, মানসিক ভয়, মেজাজ হারিয়ে ফেলা, দীর্ঘস্থায়ী বিষাদ, এগুলো হচ্ছে মানসিক উপসর্গ। আচরণগত কিছু উপসর্গ আছে, যেমন অতিরিক্ত ধূমপান করে থাকে তখন স্ট্রেসের মধ্যে। অনেকে আছে নেশা গ্রহণ করে, নেশা সেবন করে। আর একটা হচ্ছে যেমন অনেকেই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকে। এগুলো হচ্ছে আচরণগত উপসর্গ। তো আমরা এখন একটু আলোচনা করব যে স্ট্রেস ম্যানেজ করার, এটাকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি তার কিছু কৌশল নিয়ে আলোচনা করব। এটাকে আমরা আসলে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। যেমন ফার্স্ট যে স্টেপটা আমরা ধরতে পারি যে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা। যখনই একজন কর্মকর্তা বা কর্মচারীর মধ্যে স্ট্রেস এর প্রাথমিক উপসর্গসমূহ প্রতীয়মান হয়, তখনই এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। এটা হতে পারে কাজের পুনর্বিন্যাসের মাধ্যমে, হতে পারে তার ক্ষমতা বৃদ্ধিকরণের মাধ্যমে, নানা কাজে অংশগ্রহণের মাধ্যমে, কিংবা প্রশিক্ষণ দ্বারা কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে। সেকেন্ড স্টেপ যদি আসি, যে এসকেপ করা। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু থেকে অব্যাহতি নেওয়া। যেমন অনেকেই আছেন আগে ভাগেই অবসর নিয়ে নেন, অবসর গ্রহণ করে থাকেন। আবার অভ্যন্তরীণ বিভাগে ইন্টারনালি কিছু ট্রান্সফারের মাধ্যমেও হতে পারে এটা, কিংবা জব লোকেশন চেঞ্জ হতে পারে, নতুন চাকরির হতে পারে। এভাবেও স্ট্রেস ম্যানেজ করা যায়। হ্যাঁ, আর নেক্সট স্টেপ যেটা, এটা খুবই কার্যকরী একটা স্টেপ, যেমন অ্যাডাপ্টেশন বা মানিয়ে নিতে শেখা। আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক কিছুই ঘটে থাকে যে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। স্পেশালি যে আমাদের পারিবারিক জীবনের দিকে যদি আমরা তাকাই, সেখানে হাজব্যান্ড ওয়াইফ বা বাড়ির মানুষজনের সাথে কোনো না কোনো সময় দেখা যায় যে মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে। তো এগুলো আমরা কি করি, তখন আমরা মানিয়ে নিতে শিখি। এগুলাকে আমরা চেষ্টা করি মিনিমাইজ করে চলতে। তো এই স্টেজটা চাপ মোকাবেলার ক্ষেত্রে অনেক কার্যকরী। আরও কিছু বিষয় রয়েছে, যেমন যা চাপ কমাতে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে, যেমন সোশ্যাল সাপোর্ট বা সামাজিক সমর্থন। অবসরকালীন সময়ে সামাজিক কাজকর্ম ও পারস্পরিক সম্পর্ক স্থাপন সহ নানা সামাজিক সাংস্কৃতিক কাজকর্মে জড়িত থাকলে একজন কর্মী মানসিকভাবেই ভালো থাকতে পারে এবং সামাজিক নেটওয়ার্কও তৈরি হয়। তাই ম্যানেজারদের উচিত তার অধীনস্থদেরকে অবসর সময়ে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেয়া। রিল্যাক্সেশন বা শিথিলকরণ বা অবসর বিনোদন যেটা বলে থাকি আমরা, মানসিক রিল্যাক্সেশনের জন্য, মানসিক শিথিলতার জন্য কিছু বিষয় চর্চা করা যেতে পারে। এতে করে মানসিক চাপ হ্রাস পায়। যেমন একদম শান্ত পরিবেশে বিশ্রাম নেওয়া, চোখ বন্ধ করে জুড়ে জুড়ে নিঃশ্বাস নেওয়া, প্রার্থনা করা, সফট মেলোডি বা হালকা সফট সঙ্গীত শোনা। এরপর আরেকটা বিষয় আছে, স্যাবাটিক্যাল লিভ। এক ধরনের লিভ আছে, কোনো প্রতিষ্ঠান তার কর্মীদেরকে শিক্ষার উদ্দেশ্যে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ছুটি প্রদান করে থাকে। এটাও স্ট্রেস কমাতে ব্যাপক কাজ করে। এমনকি এই ধরনের লিভ শেষ করে যখন কর্মী কাজে যোগ দিয়ে থাকেন, তখন তিনি তার কাজে অনেক বেশি ডেডিকেশন বা মনোযোগ দিয়ে কাজ করে থাকেন। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী হওয়া, নিয়মিত ব্যায়ামের অভ্যাস করা। স্ট্রেস বা চাপ কমাতে এবং সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে আরও কিছু টিপস মেনে চলতে পারি আমরা। যেমন সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করা, টাইম ম্যানেজমেন্টের উপর জোর দেয়া, সব কাজ সময় মতো করা,
যা কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেসব অ্যাকসেপ্ট করতে শেখা, অ্যাডাপ্ট করতে শেখা, আক্রমণাত্মক না হয়ে ধীর হতে শেখা, রাগান্বিত হওয়া থেকে বিরত থাকা, রিল্যাক্সেশন বা শিথিল থাকার কৌশল চর্চা করা, মেডিটেশন বা ধ্যান এসবের অভ্যাস করা, নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা, স্বাস্থ্যকর ও সুষম খাবার গ্রহণ করা, এইসব টিপস মেনে চললে আমরা সুখী স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারি এবং স্ট্রেস কমাতে পারি। তো চাকরিজীবীদের জন্য বলবো যে যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়কে আমরা আসলে স্ট্রেস বা চাপ না ভেবে যদি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ইনশাল্লাহ আমরা যে কোনো চাপকে বা স্ট্রেসকে আমরা চাপ না ভেবে চ্যালেঞ্জ হিসেবে নেব, ইনশাল্লাহ আমরা সফলকাম হব। তো সকলকে ধন্যবাদ আমার আসলে এই সেশনটা অংশগ্রহণ করার জন্য। তো এর মধ্যে যদি কোনো ভুল কিংবা কোনো মিস মেসেজ গিয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানালে আমি পরবর্তীতে সংশোধন করার ব্যাপারে সচেষ্ট থাকব। তো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমি নেক্সট সেশনে আরও নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম।